প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে আমন্ত্রিত অতিথি আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ রহিম, বাংলাদেশ বেতার সিলেট। পরিকল্পনায় শেখ নুরুল ইসলাম, সৌজন্যে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর। বশিকপুর লক্ষ্মীপুরের এই প্রতিষ্ঠানকে সিল টিভির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও সিল টিভিতে 3টি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন, সিলেটের স্থানীয় দৈনিক, দৈনিক কাজীর বাজার এবং সুরমা মিল। 3টি পত্রিকায় নিয়ে আমরা খবর শিরোনাম পড়ব এবং অতিথির কাছে আমরা বিশ্লেষণ শুনবো। রহিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। শুরু করি। প্রিয় দর্শক, প্রতিদিন বাংলাদেশ পড়ার আগে আজকের দিন তারিখটি আমি জানিয়ে দিচ্ছি। আজ শনিবার 27 ডিসেম্বর 2025, 12 পৌষ 1432 বঙ্গাব্দ, 6 রজব 1447 হিজরি। প্রথমেই যে খবরটি পড়ে শুনেছি, যে টপ অফ দ্য কান্ট্রি বর্তমানে তারেক জিয়া আসে এবং তারেক জিয়ার কার্যক্রমকে নিয়ে প্রথম খবরটি যেটা আসছে। 19 বছর পর পিতার মাজারে একাকী দাঁড়িয়ে কাঁদলেন তারেক রহমান। আজ ভোটার হবেন, যাবেন হাদির কবরে। আজকের ভোটারও হবেন এবং হাদির কবরে, ভোটার লিস্টের জন্য যাবেন। কোটি মানুষের কণ্ঠস্বর তিনি, লড়াকু মুক্তিযোদ্ধার প্রত্যাবর্তন দেখলো বাংলাদেশ। জামাতের সঙ্গে জোট করছে এনসিপি, নতুন আর একটি মেরুকরণ আসছে। জাতির উপর থেকে কালো ছায়া এখনো পুরোপুরি কাটেনি, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দেশের ইতিহাসে এমন রাজকীয় প্রত্যাবর্তন বিরল, মির্জা ফখরুল ইসলাম। তারেক নিয়ে লেখা। পাল্টে গেছে রাজনীতির হিসাব। এটাও রাজনীতির হিসাব এতদিন যেভাবে ছিল তার চেয়ে একটু নতুন। আরো খবর, বছর জুড়ে হাজারো খুন, নড়বড়ে নিরাপত্তা। আসলে একটা বছরের যে খুনের পরিমাণটা যে বেরিয়েছিল, যেহেতু ডিসেম্বর মাস শেষ, মানে বছর শেষ, তারই একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে। এই ছিল মোটামুটি বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠার শিরোনাম। শেষ পৃষ্ঠায় পড়ে শোনাবো, তারপর অতিথির কাছে আসবো। ঝাঁজ কমেছে পেঁয়াজের, দাম কমেছে সবজির। অর্থাৎ একটা কমছে, একটা বাড়ছে। রাজধানীতে বেড়েছে শীত, 2 জেলায় 2 ডিগ্রির নিচে তাপমাত্রা। আসলে শীতের মতো শীত এখনো কিন্তু জেকে বসেনি কিন্তু সেভাবে। অন্য খবর, কুয়াশায় ঢাকায় নামতে না পেরে 5 ফ্লাইট কলকাতায়। নরসিংদীর 5 আসনেই মরিয়া বিএনপি জামাত, তাদের ছবি সহ প্রতিবেদনটি আসছে। এই ছিল মোটামুটি খবর। একটা হচ্ছে জনগণের সম্পৃক্ত খবর, ঝাঁজ কমেছে পেঁয়াজের, দাম কমেছে সবজি, এটা পরের পাতায়। এখানে 19 বছর পর পিতার মাঝে লিড খবর এটা, যেহেতু একাকী দাঁড়িয়ে তারেক রহমান, এবং আজ ভোটার হবেন এবং যাবেন হাদির কবরে। এটা নিয়ে একটু বিশ্লেষণ শুরু করতে পারি। আমি স্বাগত জানাচ্ছি টিভির অগণিত দর্শক শ্রোতাদেরকে, স্বাগত জানিয়ে আজকের শুভ সকাল। তো যাই হোক, আজকে পত্রিকা যে বাংলাদেশ প্রতিদিন, আমাদের বাংলাদেশের এটা জাতীয় পত্রিকা, বহুল প্রকাশিত পত্রিকা। এখানে সংবাদ জুড়ে ব্যাপক প্রকাশিত হয়েছে যে এই যে রহমানের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জ্যেষ্ঠ সন্তান তারেক জিয়ার যে বাংলাদেশে প্রত্যাবর্তনকালীন শুরু করে যে এই যে ঢাকায় যে প্রোগ্রাম হলো, লক্ষ জনতার সমাবেশ এখানে হয়েছে, ঐতিহাসিক একটা স্বদেশ প্রত্যাবর্তন। এটার পর থেকে সংবাদ মাধ্যমগুলো ব্যাপক বহুভাবে ওনার কার্যক্রম প্রকাশিত হচ্ছে। আজকে 19 বছর পর উনি ওনার পিতার মাজারে যে সশরীরে উপস্থিত হয়ে কবর জিয়ারত করেছেন, মাজার জিয়ারত করেছেন, সেই সাথে দেখুন উনি কান্নায় ভেঙে পড়েছিলেন, অশ্রুসিক্ত নয়নে, এবং শত শত হাজার হাজার লোক ওনার সাথে
মানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আমিও এক সুবাদে ঢাকায় ছিলাম, দেখেছি গোটা ঢাকা শহর অচল হয়ে পড়েছে উনার আগমন এই বার্তা শুনে। এবং গতকালকে দেখেন এই যে জাতীয় স্মৃতিসৌধে যাওয়া প্রোগ্রামটা যখন ছিল, পরবর্তীটা পরিবর্তন করা হয়েছে মানুষের জনসমাগমকে কমানোর জন্য কৌশলগতভাবে। তারপরে উনি রাত্রে জাতীয় স্মৃতিসৌধে আমাদের যে শ্রদ্ধা নিবেদন এক করেছেন, নজর দেখার জন্য দাঁড়িয়েছিল রাস্তা। নারী পুরুষ নির্বিশেষে, ইভেন অনেক বাসার বেলকনিতে দাঁড়িয়ে অনেকে হাত মেরে স্বাগত জানাচ্ছে। এই যে রাস্তাঘাটে এত মানুষের যে ওনার প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা এটা নিবেদন, ঐতিহাসিক, এটা একটা বিরল কিন্তু বিরল ঘটনা। তো গোটা রাজনীতির অঙ্গনে আমি বলবো বাংলাদেশে একটা নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে ওনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। এবং একটা খবরও এসছে পাল্টে যাচ্ছে রাজনীতির হিসাব নিকাশ, এটা হয়েছে। এবং আমি মনে করি যে এটার মধ্য দিয়ে যাই হোক, আমরা আগামী 12 ফেব্রুয়ারি যে আমাদের ইলেকশনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে জাতি দেখতে চায়। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আরেকটি আশাকে যেরকম আনন্দমুখর উৎসবমুখর একটি পরিবেশ হয়েছিল, তেমনি যেন নির্বাচনটাও যেন উৎসবমুখর পরিবেশ, গণতান্ত্রিক উৎসব। আরেকটি খবর, অত্যন্ত দুঃখজনক খবর, এটা একটা অন্য ধরনের রেকর্ড। বছর জুড়ে হাজারো খুন নরবরে নিরাপত্তার নরবরে এবং হাজারো খুনের একটি প্রতিবেদন করা হয়েছে। সবকিছুর মূলে মানুষ বেঁচে থাকতে হলে নিরাপত্তা সবার আগে। উন্নয়ন তো ঠিক আছে, আমি যদি শান্তিতে বসবাস করতে না পারি নাগরিক, একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে, তাহলে সকল উন্নয়ন আমি বলবো উন্নয়ন ব্যথা হয়ে যাচ্ছে। এই জন্য এই যে আমাদের যে নিরাপত্তাটাকে সর্বাগ্রে নির্দলীয় ভাবে গুরুত্ব দিতে হবে এবং এটাকে শক্তিশালী করতে যা করা দরকার রাষ্ট্র সেই ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। আপনি একটি মূল্যবান কথা বলছেন যে নিরাপত্তাটা হচ্ছে নির্দলীয় ভাবে করতে হবে, কোনো দলকে না। সুন্দর দলকে খুশি করার জন্য একটা মেসেজও মনে করি আমরা। আরো খবর যে ওই যে জামাতের সঙ্গে জোট করছে এনসিপি, নতুন আর একটি মেরুকরণ। এটা আবার তারেক জিয়া দেশে আগমনের পরের দিন থেকে এটা শোনা যাচ্ছে, এটা তাদের হিসাব নিকাশ। তো যে আমি চাই যে মূল বিষয়টা হলো নির্বাচনটা প্রতিযোগিতামূলক হওয়াও দরকার। সেটাই, এক পেশে হলে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচনটা আমরা চাই হিংসাত্মক নয়, প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচনটা হোক, এটা জাতি প্রত্যাশা করছে। আমরা অপর পৃষ্ঠায় আসি। রহিম ভাই, আমাদের জনজীবন যেভাবে চলছে, সাধারণ মানুষের যে ঝাঁজ পেঁয়াজের দাম এখনো কমেনি, দাম কমেছে সবজির, এটা নিয়ে কিছু কোনো মেসেজ দেওয়া যায় কিনা আপনি জনগণকে? আসল বিষয়টা হলো পেঁয়াজটা আমাদের দেশে উৎপাদনটা অনেক কমে গেছিল। এখন কিছু কিছু উত্তরবঙ্গের বিভিন্ন চাষিরা ওই যে ধান উঠানোর পরে ওইখানে মানে সহজ প্রক্রিয়ায় পেঁয়াজ এবং রসুন চাষ করে দেশের অর্থনীতিতে তারা ব্যাপকভাবে দিচ্ছেন, উৎপাদন দিচ্ছেন। কিন্তু সবজির দাম কিছু কমেছে বা আরো কমা উচিত। এখনো তো আমি দেখছি বাজারে টমেটো 100 টাকা নিতে হয়, এখন টমেটো মনে করেন 40-50 টাকা সর্বনিম্ন, মানে সর্বোচ্চ হওয়ার কথা। পত্রিকায় যেভাবে আসছে কমছে, কিন্তু আসলে সেইভাবে কিন্তু এখনো। আসল বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশে ঠান্ডা মাথা কেউ এটা নিয়ে গবেষণা করছে না। গবেষণাটা কি, এই শীতকালীন সবজিটা যদি হিমাগারে রাখার বন্দোবস্ত করা যেত, তাইলে অফ সিজনেও আমরা এই সবজিগুলা পেতাম। কিন্তু দেখুন কিছুদিন পরে মানুষ আবার ওই যে টমেটো গরুকে খাওয়ানো উপযোগী, এই টমেটোর দামটাই কিন্তু এখনো আকাশ ছোঁয়া। মূলত 80 থেকে 100 টাকার মধ্যে না। ওই যে বর্ষা বা কারণে অনেক চাষিরা ওই যে তার গাছের যে চারা রোপণে দেরি হয়ে গেছে, বিনা ফলনটা দেরি হয়েছে। যাই হোক, যেটা হয়েছে ঠিক আছে, কিন্তু আবার কিছুদিন পরে দেখবেন বাজার বিক্রি হয়ে যাবে, আপনি একদম মানে কৃষকরা উৎপাদিত খরচটাও পাবেন না। এই জন্য ইন্ডিয়া তো আছে, পৃথিবীর বিভিন্ন দেশ, ভিয়েতনামও আছে, যে শীতকালীন সবজিগুলাকে আপনি হিমাগারে রাষ্ট্রের লাইসেন্স নিয়ে যদি ব্যক্তি পর্যায়েও এই ধরনের কেউ অনেকে করার ব্যবস্থা থাকতো, তাহলে ওইগুলো নষ্ট হতো না। এগুলো তো সবজি বেশিরভাগ পচনশীল। এই পচনশীলটা অফ সিজনে গেলেই ওটা পাওয়া যায় না। তারপর বলবো আমরা জনগণের একটা ভালো সংবাদ, পেঁয়াজের ঝাঁজও কমছে। পেঁয়াজও কিন্তু 100 টাকার উপর ছিল, অনেক কমে আসছে। সবজির এখন ওই যে ফুলকপি, পাতাকপি, আলু, এটার দাম কমছে, কিন্তু টমেটোর দামটা এখনো কমে নাই না। যাই হোক, আমি চাই যে এগুলা মানে সহনীয় মাত্রায় আসুক। জাতীয় পত্রিকায় রহিম ভাই এমন কোন আর খবর নেই। নরসিংদীতে 5 আসনে মরিয়া বিএনপি জামাত, সব জায়গায় কিন্তু এই ধরনেরই জামাত এবং বিএনপি তো নির্বাচন মানে তো প্রতিযোগিতা হওয়া দরকার। এই জন্য প্রতিযোগিতামূলক ভাবে হবে, এটা আমরা প্রত্যাশা করছি। আমরা জাতীয় পত্রিকা আমরা বক্তব্য চাই না, সহিংসতা চাই না। অনেক ধন্যবাদ। আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় দুর্নীতির দিকে খেয়াল রাখি।
আর স্থানীয় দৈনিক প্রথমে নিচ্ছি কাজীর বাজার, পরে নিব সুরমা মেদিনী। কাজীর বাজারে প্রথম খবর যেটা পড়ে শোনাচ্ছি আমি, উত্তরাধিকার সম্পত্তি বিক্রি করতে ওয়ারিশের বন্টন বাধ্যতামূলক। এই আইন ছিল কি না আগে আমার সঠিক জানা নেই, কিন্তু আসলেই তো সম্পত্তি বিক্রি করতে তো ওয়ারিশের বন্টন এটা তো লাগেই তো। বন্টন লাগে, ঠিক আছে, যে কোনো একটা অধ্যাদেশ বা আইন করতে হুট করে করলে হয় কি, আমাদের মানুষ তো সবাই শিক্ষিত নয়, সচেতন নয়, বিদায় মাঠ লেভেলে এটা জটলা সৃষ্টি হয়ে যায়। আপনি যদি পণ্য বা স্থাবর সম্পত্তি যদি আদান প্রদান না করেন, তাহলে অর্থনৈতিক প্রবাহটা গতিশীল হয় না। এখন মানে গ্রাম পর্যায়ে কি হয়েছে, আমাদের সিলেটে একটা সমস্যা হয়েছে যে যৌথ সম্পত্তি বিক্রি করতে গেলে এখানে যত জমি আছে সকল জমিনে খাজনা না দিলে একজনে একটা দাগও বিক্রি করতে পারছেন না। বিধায় আপনি যে গ্রামাঞ্চলে বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে যে জমি বিক্রি হতো, এখন অর্ধেকও জমি বিক্রি হচ্ছে না। অর্থনৈতিক প্রবাহটা মানে বাধাগ্রস্ত হয়ে গেছে। আমি সেদিন জেলা প্রশাসক মহোদয়কে বলেছিলাম যে আমরা অতীতে যে সহজ প্রক্রিয়া যারা জমি বিক্রি করতেন এটা হওয়া উচিত। দ্বিতীয় হলো, অনেক হয় কি বনের অংশ বাদ দিয়ে বা কৌশলে বাইরেরা বিক্রি করে দেন, এইটাই মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি ধরা। তো এখানে ওয়ারিশের বন্টননামাটা ঠিক আছে হোক, কিন্তু গ্রাজুয়ালি এটা আস্তে আস্তে করতে হবে। যেগুলো হঠাৎ করে করলে হয় কি, মাঠ লেভেলে গিয়ে একটা মানে জটলা সৃষ্টি হয়ে যায়। এমনিতেই তো অনেকে রেকর্ড আপডেট না, এই সাব রেজিস্ট্রি অফিস বলেন, এই যে বিএস ফর্সা, এস এ ফর্সা, বিভিন্ন ধরনের একটা জটলা বা জটিলতা রয়েছে। সব মিলিয়ে বলবো যে বর্তমান আন্তর্জাতিক সিস্টেমটা হচ্ছে ওয়ারিশের বন্টনামা দরকার। বিশেষ করে নিরীহ যারা, তাদেরকে বঞ্চিত রাখা হয়ে যায়। এই জন্য আমরা চাই এটার মধ্যে দিয়ে মানুষ সচেতনতা আসুক, এটা চালু হওয়া দরকার, কিন্তু সহজ প্রক্রিয়া জমি আদান প্রদানের ব্যবস্থাটাও রাখা দরকার। অনেক অনেক ধন্যবাদ। এই খবরটা সুন্দরভাবে আপনারা বিশ্লেষণ করেছেন। তাহিরপুর সীমান্তে বিস্ফোরক তৈরি 24টি ইলেকট্রনিক ডেটোনেটর উদ্ধার। এই যে আইন শৃঙ্খলা বাহিনী ধরতেছে, কি তারপরে কোনো মেসেজ দেওয়া যায়নি এই খবরে? তারপরে বলবো, ওই যে এখন যেহেতু নির্বাচন, এখন শুদ্ধি অভিযান দরকার। এখন অবৈধ অস্ত্র বলেন, যেখানে যত ধরনের সন্ত্রাসী আছে সবাইকে অ্যারেস্ট করে করে, যাতে এটা গণতান্ত্রিক প্রবাহ মানে পেশি শক্তির যে একটা আছে ওইটাকে বন্ধ করা দরকার। এবং বিশেষ করে আইন শৃঙ্খলা আমি বলবো নিবিড় ভাবে পর্যবেক্ষণে রেখে, আমরা একটা এতদিন পরে, এত সংগ্রামের পরে, ত্যাগের পরে বা রক্তপাতের পরে একটা নির্বাচন আমরা সামনে ফেব্রুয়ারি 12 তারিখ হচ্ছে, এই জন্য আমরা চাই যে যাতে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়। এই জন্য পেশি শক্তি বলেন, অস্ত্রের মহড়া বলেন, এবং সীমান্তে যে আমাদের নিষ্কণ্টক একটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার সারা দেশে করা উচিত বলে আমরা এটাই চাওয়া পাওয়া হোক। কিন্তু দেখেন, এই চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে আরেকটি দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দোয়ারা বাজারে রাতের আধারে খড়ের গাদায় আগুন, দাও দাও করে আগুন জ্বলছে, তার একটা ছবি আসছে। এই যে মানুষের প্রতিহিংসা গুলো, এটা নিয়ে এটা হচ্ছে কি, এখন দেখেন অনেকে আজকাল দেখেন সবজি খেত, একজনের প্রতি আক্রোশ, সে সবজি কেটে ফেলে, মানে মাছ দিয়ে মেরে ফেলে, এই খড়ের ঘরে আগুন লাগিয়ে দেয়। এটা আসলে কি বলবো, মানে এটাও আইন শৃঙ্খলার অবনতি। আর সামাজিক যে একটা বেষ্টনী ছিল আগের, আমরা ওই যে বলে না জল বরাদার, আমার মানুষের সম্প্রীতি যেটা ছিল, সম্প্রীতি থাকলে অনেক সময় এগুলো হয়ে উঠে না। পুলিশ তো একটা গ্রামে, একটা থানায় কজন পুলিশ থাকে, গ্রামের একটা নিবৃত পল্লীতে অনেক সময় পুলিশ যেতে যেতে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায়। এই জন্য সামাজিক বেষ্টনী এবং পুলিশের একটা বিষয় আছে, সেটা হলো যে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাটা জোরদার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। তারপরে একটি সুখবর আছে আমাদের, খেলার খবর। সুখবর তো কারোর জন্য সুখবর, কারোর জন্য দুঃখজনক হয়। রাজশাহীর কাছে সিলেটের হার, সিলেটের জন্য আমাদের এটা দুঃখজনক। তবে খেলাতে একজন হারবে, একজন জিতবে। আসলে সিলেটকে বলা হয় সিলেট তো মধ্যমান আস্তি, সিলেট আমরা কোথাও হার মানি না। এটা আগামী দিন আমরা চাইবো যে আমরা আরো বিজয়ের দেখতে চাই। দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচের নিউজটি এসেছে এখানে। রহিম ভাই, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। পরবর্তী পৃষ্ঠায় একটি খবর, জন্তাপুরে ফেন্সিডিল ও ইয়াবা সহ 2 মাদক ব্যবসায়ী আটক। এখানে আটক, এখানেও আটক, ভালো দিকও আছে মনে করি। কেমুশাসের শেকড়ের সন্ধানে অভিযাত্রা সম্পন্ন। কেমুশাসে বইমেলা চলছে, এর মধ্যে দিয়ে আরেকটি যোগ হলো কেমুশাস। কেমুশাস মোটামুটি একটা ভালো ভালো প্রোগ্রাম ওনারা নিচ্ছেন, আমাদের সাহিত্য অঙ্গনকে সজীব করছেন, গতিশীল করছেন বলে আমি মনে করি। আর এই যে আরেকটি খবর, 1 বছরে 2200 জনকে পুশিন ভারতের, এই খবরটি বিশ্লেষণ করে। এটাও
বাংলাদেশ আমি একটু করি, খবরে কিছু দিক তুলে ধরি। 2024 সালে যেখানে মাত্র 14 জনকে, 2023 সালে 5 জনকে ফেরত পাঠানো হয়েছিল, সেখানে এক বছরের ব্যবধানে এই সংখ্যা 2000 ছাড়িয়ে যাওয়াকে নজিরবিহীন, উদ্দেশ্য প্রণোদিত বলে বিশ্লেষকরা মনে করছেন। আপনার বিশ্লেষণ কি? এটাই, এতে 5 জনকে ফেরত পাঠানো হয়েছিল। এটা হচ্ছে 22-23 রেজাল্ট, কিন্তু 24-এ এই এক বছরে আসিয়া 2200 জনকে পুষিন করলো ভারত। এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করলো, না আরো কিছু এর সাথে যোগ আছে? এটা দুই দেশের মধ্যে নানাবিধ অনেক বিষয় এখন টানাপোড়েন চলছে। আমরা মনে করি প্রতিবেশী দেশের সাথে আমাদের কি বলবো, সুন্দর একটা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা দরকার। আমরা এইখানে নিয়ে এত করা সম্পর্ক অবনতি ঘটানোর দিকে আমরা যেতে পারি না। অনেক ব্যবসা বাণিজ্য আছে, আমাদের অনেক আত্মীয় স্বজন অনেক ধরনের আছেন। তাই আমরা চাই যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকুক, আমরা এইটাই প্রত্যাশা। আসলে এই খবরগুলো কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তথা আমাদের রাষ্ট্র যদি ব্যবস্থা এগিয়ে না আসে, তাহলে কিন্তু এর ধারাবাহিকতা আরো বাড়তেও পারে। এই জন্য আমাদের সীমান্তটা হচ্ছে কি, সীমান্ত সুরক্ষিত নয়। এই আমাদের যারা বিডিআর এর জওয়ানরা রয়েছেন, তারা বিডিআর কে আরো তাদেরকে রাস্তাঘাট দিয়ে যাতে নির্বিঘ্ন চলাফেরা সবাই করতে পারেন, বা সীমান্তে বেড়ার ব্যবস্থা করা যায় কিনা। না হলেও বিশেষ করে ওই রাস্তাটা খুবই জরুরি। অনেক জায়গায় খাল বিল নদী নালা এটার জন্য হয়ে যাচ্ছে, চলাফেরা করা অসুবিধা। একটা খবর আমাদের সুনামগঞ্জের খবর, সুনামগঞ্জ 5 আসনে আপনি একটু আমরা জাতীয় পত্রিকায় পড়েছি, তারেক জি আসার পরে একটি আমূল পরিবর্তন আসছে রাজনীতিতে, কিন্তু এখানে কিন্তু একটু অন্য ধরনের আবার সুনামগঞ্জে 5 আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মিজানুর রহমান। এখানে যদি কলিমুদ্দিন মিলন অলরেডি দল থেকে কিন্তু প্রার্থী হিসেবে কাজ করছে, আর কলিমুদ্দিন না পেয়ে 5 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসছে। এ ব্যাপারে আপনি আসলে এটা আমার কাছে খুবই ইয়ে লাগতেছে, কষ্ট লাগতেছে। সুনামগঞ্জ বা দুয়ারা এলাকাটা আসলে আমি বলবো দানের শীষের এটা ভালো একটা সম্ভাবনাময় এলাকা ছিল। মিজান সাহেব সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতিও, উনি সিনিয়র মোস্ট, ঠিক আছে। মিজান সাহেব দেখেন উপজেলা চেয়ারম্যান থাকতে উনার অনেক সুনাম সুখ্যাতি অর্জন করেছিলেন। যেহেতু দলের হাইকমান্ড থেকে একজনকে দানের শীষ দেওয়া হয়েছে, এই বর্তমান এই সংকটকালীন সময়ে আমার মনে হয় না যে এটা শুভ সংবাদ নয়। তবুও জানি না উনি দাঁড়িয়েছেন বা ওনার গণতান্ত্রিক অধিকার রয়েছে দাঁড়ানো, জানি না জনগণ সেটা মূল্যায়ন করবেন, এটি আমরা বলতে। দলের হাইকমান্ডকে আপনার এখান থেকে সাংবাদিকের চোখে কিছু বলার কোনো আছে কিনা? দলের হাইকমান্ড থেকে কি বলবো, এটা যেহেতু প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, দলের হাইকমান্ড আমি বলবো বাস্তবতা বা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যদি দেখা যায় যার জনপ্রিয়তা বেশি বা বিগত দিনের বিভিন্ন দিক বিবেচনা করে যদি চূড়ান্ত সিদ্ধান্ত নিতেও পারেন, এটা আমার আসলে নির্বাচন আসলে এই ধরনের খবর বাংলাদেশের জন্য নতুন কোনো খবর নয়, এটা আগে থেকে আমরা হয়ে আসতে দেখেছি না। তবে যেহেতু এবছর একটু অন্য ধরনের নির্বাচন যাচ্ছে, সেখানে দলের হাইকমান্ড যদি অনেক আন্দোলন সংগ্রাম বা ইয়ের পরে যখন যেটা আসছে, এই জন্য এটা সবাই ইয়ে করছে। আমাদের ভিতরের সম্পাদকীয় কলমে নাগরিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করুন, সম্পাদকীয় কলাম, এটা একটু ভালো কথা আসছে, নাগরিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করুন। আসলে তো এই কথাগুলো যদিও প্রভাব বাক্যের মতোই, তারপরে তো সম্পাদকীয় কলমে আসছে। না, এটা সম্পাদকীয় গুরুত্ব সহকারে, পত্রিকা কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে এটা দিয়েছে। আর ওই যে সীমান্তের যে বিষয়টা বলেছিলাম, আসলে ওই যে বিজিবি চলাচলটা নির্বিঘ্ন করা, আর আমি বলবো এক স্থান থেকে আরেক স্থানে যাতে তারা দ্রুত যাতায়াত করতে পারে, এই জন্য রাস্তাঘাটটা করা দরকার। পাশাপাশি প্রযুক্তির ব্যবহারটা আরো উন্নত ভাবে তাদেরকে ব্যবহারের ব্যবস্থা দেওয়ার জন্য আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা তাহলে জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকা দৈনিক কাজীর বাজারে পড়ে আরেকটি যেটা পড়া হয়নি এখনো, সেই পত্রিকাটি হাতে নিচ্ছি, সুরমা মিলেও যে খবরটি প্রথম পড়ে শোনাচ্ছি। সিলেটে 34 প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, নির্বাচনকে সামনে রেখে এই ধরনের খবরই বেশি আসছে। আরো খবর, যে খবরগুলো জাতীয় পত্রিকা আসছে সেগুলো আমি পড়ছি না। আর এখানে কেমুশাসীর অষ্টম, এটাও পড়া হয়েছে, তারপরে অন্য ধরনের খবর আসছে। এখানে মরমী কবি ইব্রাহিম আলী তসনা সিলেট অঞ্চলের গৌরব, ইব্রাহিম আলীকে নিয়ে একটু লেখা হয়েছে, কানাইঘাটের ইব্রাহিম। ওইখানে অনেকে সরেজমিনেও গিয়েছেন আমাদের ইয়ারা, জি, কেমুশাসের অনেক নেতৃবৃন্দ, কবি সাহিত্যিকরা সরেজমিনেও গিয়েছেন। আসলে উনার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আমাদের স্টুডিওতে এই জনাব ইব্রাহিম তসনাকে নিয়ে একজন গবেষককে নিয়ে আমরা আলাপ করেছি। ওনার খুবই এত জীবনটা যে ভরা,
মরমির ইয়েতে হ্যাঁ, পড়া হ্যাঁ। আছে এবং বিভিন্ন লাইন থেকে আমরা সেদিন মুগ্ধ হয়েছিলাম। সুনামগঞ্জ সিলেটে আসলে অনেক বড় কবির মানে চারণভূমি আর কি, এটাকে অনেক ইয়ে রয়েছে আমাদের, এগুলা তুলে ধরছেন আমাদের কেমুসাস সিলেট কেন্দ্রীয় কেমুসাস থেকে মুসলিম সাহিত্য মুসলিম সাহিত্য কেন্দ্রীয় মুসলিম আমরা শেষ পৃষ্ঠায় একটু খবর পড়ে দেখি। চুনারুঘাটে কয়েক হাজার মানুষের ভোগান্তি, মাত্র 30 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে। 3 মিনিটের পথ 30 মিনিটে। একটা রাস্তাঘাটের অবস্থা, বেহাল অবস্থা ছবি তুলে ধরা হয়েছে এখানে। আরো খবর, দোয়ারা বাজারে কৃষকের খড়ের ঘরে আগুন, আমরা পড়েছি পত্রিকার অন্য খবরটি আসছে আর কি। কালিশাল থেকে 7 জুয়ারি গ্রেপ্তার, এই খবরটি নিয়ে বিশ্লেষণ করবেন, আপনি করে ফেলেন এখন। কোনটা জানি? এই যে কালিশাল থেকে 7 জুয়ারি গ্রেপ্তার, এই খবরগুলো ইদানিং খুব বেশি ইদানিং হচ্ছে কি যে সিলেট শহরে বিভিন্ন বহিরাগত মানুষের তো এখানে মানে জনসমাবেশের মধ্য দিয়ে অনেকে অনেক ধরনের মানে যে বিশেষ করে বস্তিগুলায় এই ধরনের আখড়া হয়ে যাচ্ছে। আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বারবার এখন তো আরো নতুন অ্যাপসও চালু করা হয়েছে। আমি এটা বলবো যে বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়ায় মহল্লায় পুলিশে জনগণ মিলে একটা সচেতনতা বৃদ্ধির জন্য অনেক ধরনের সমাবেশ করা, সামাজিক উদ্যোগ নেওয়া দরকার এবং পুলিশি উদ্যোগের পাশাপাশি। আর আরেকটা বিষয় যে রাস্তাঘাটের বিষয়টা বলছিলেন, আমি এটাই বলবো যে শুধু সরকারের উপর নির্ভরশীল না থেকে আমরা যে মানে ইয়ে হিসাবে সৎকারে জারিয়া হিসাবে আমাদের প্রবাসী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও যদি রাস্তাঘাট করেন, এটা শ্রাবণ নিয়ে যদি করেন আমার মনে হয় ভালো হবে। গভর্নমেন্ট অনেক জিনিস পাচ্ছেন না বা সীমাবদ্ধতা আছে, ইভেন ইউনিয়ন পরিষদ গুলো যে ফান্ড পান ওই ফান্ড গুলা আমি মনে করি বেশিরভাগ প্রতিনিধি হিসাবে তো সুন্দর বিশ্লেষণ করেছেন যে জনগণ এগিয়ে আসবে, সমাজের বিদ্যমান ব্যক্তি যদি অনেক জায়গায় ছোট্ট একটা কালভার্ট এলাকা আসছে। প্রিয় দর্শক, আমরা একটা খবর পড়ে শোনাইছি আগে, কিন্তু শান্ত মুশিকের জুটিতে রাজশাহীর দাপটে সূচনা। শান্ত মুশিককে আমরা অভিনন্দন জানাই। হ্যাঁ, আমি একটা ভালো খবর দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি আজকের পত্রিকা। প্রিয় দর্শক এবং আজকের অতিথি, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনারা সাথে থাকার জন্য। আমি একটা মেসেজ দিতে চাইছিলাম, শীত যখন ঘনিয়ে আসছে আমরা সবাই যে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। আজকে থেকে আমরা একটা বিশেষ মেসেজ থাকুক সবার প্রতি, যে দানশীল যারা আছেন আপনার পাড়া প্রতিবেশী সবাই শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার জন্য আমি বিনীত। আমি আপনাকে সাথে সাথে এই খবরটি বলছি যে এরকম কিন্তু বিভিন্ন সংস্থা করে আসছে। আমি দেখেছি আলারাফা ব্যাংক, প্রচুর তারা এই যে শীত বস্ত্র বিতরণ করলো। আমরা মনে করবো যে অন্যান্য ব্যাংক যদি এভাবে এগিয়ে আসে, যে অর্থনৈতিক প্রতিষ্ঠানটা, আর আপনার সমাজের প্রতিও সেই আহ্বানটা থাকতো। অনেক অনেক ধন্যবাদ। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে জনগণ যদি সম্পৃক্ত হয় এবং বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত মানুষ তাদের পাশে যদি যারা সুবিধার মধ্যে আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে সমাজ বিনির্মাণটা সুন্দর হয়। প্রিয় দর্শক, আমরা 3টি পত্রিকা এবং স্থানীয় পত্রিকা এবং জাতীয় পত্রিকা নিয়ে আমরা আলোচনা করলাম, সুন্দর বিশ্লেষণ করে আজকের অতিথি রহিম ভাইকে আবারও শেষ সময়ে স্বাগত জানিয়ে আজকের বক্তব্য, আজকের অনুষ্ঠান এখানে আমরা সমাপ্তি টানছি। সমাপ্তি টানার আগে আমার যার সৌজন্যে অনুষ্ঠানটি হলো, সৌজন্যে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, এর স্বত্বাধিকারী কামল সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করলাম আজকে। আল্লাহ হাফেজ।